আজকে আমি তোমাদের দুটো গল্প শোনাবো, যেরকম বলেছিলাম, ট্রু ক্রাইম স্টোরি। একটা আমাদের দেশের এবং একটা আমাদের নেবারিং কান্ট্রি বলতে পারো, কাছাকাছি দেশ, সেখানকার থাইল্যান্ডের। তো দুটো গল্প একটু সময় লাগবে, সেই জন্য আমি প্রথম গল্পটা শুরু করছি। ওয়ান্স আই ফিনিশ প্রথম গল্প আমি তোমাদের মেসেজগুলো পড়বো। সকলকে গুড ইভিনিং। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলে এই এপিসোডটা এনজয় করবে। নাও জাস্ট বিকজ আমি ট্রু ক্রাইম নিয়ে গল্প বলছি এবং একটা জায়গার কথা বলছি, আমি এটা মানে দেখো, এটা আমি পুরো রিসার্চ করে আমার ইনভেস্টিগেটিভ যতটুকু ক্ষমতা আছে সেটার দিকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বা মানে পার্সোনাল থট প্রসেসটা তোমাদেরকে বলছি। এটা কিন্তু আমি বলছি না যে তোমাদের করতেই হবে বা তোমরা করো বা করো না, মানে এরকম কোনো ব্যাপার নেই। ইটস জাস্ট something I have observed, something I have seen, something I have read about, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। That being said, let me start. Okay, প্রথম গল্পটা হচ্ছে থাইল্যান্ডের কাছে। আমরা ঘুরতে যেতে ভালোই বাসি, যেরকম ধরো আমার পার্সোনালি পাহাড়ের থেকে সমুদ্র বেশি ভালো লাগে। আই লাইক দ্য সি অ্যান্ড আমার সমুদ্রর মানে I like to go near the sea, so থাইল্যান্ড আমার খুব পছন্দের জায়গা। এবং আমি জানি না তোমরা সবাই গেছো কিনা বা ট্রাভেল করেছো কিনা। থাইল্যান্ডে অনেক জায়গা আছে। ইটস নট লাইক জাস্ট ব্যাংকক, উইচ ইজ দি ক্যাপিটাল সিটি, যেখানে তোমরা ল্যান্ড করবে। তাছাড়াও থাইল্যান্ডে প্রচুর ছোট 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 আইল্যান্ডস আছে, খানিকটা আমাদের আন্দামানসের মতন। এবং সেখানে তোমার সেই ব্যাংককে যা তোমার সি বিচ আছে বা ব্যাংককের কাছাকাছি যে সি বিচ গুলো আছে সেগুলোকে সারপাস করে যায়। এত সুন্দর সুন্দর there are such beautiful pristine beaches around in Thailand. So এই ঘটনাটা বা এই গল্পটাও একটা ওইরকম একটা আইল্যান্ডকে নিয়ে, যে আইল্যান্ডের নাম হচ্ছে কোটাও। However, instead of it being মানে একটা সময় ওই জায়গাটা খুব সুন্দর এবং ভালো জায়গা ছিল, এখনো আছে। ইটস নট দ্যাট এখন যেটা নেই, এখনো আছে। কিন্তু সামথিং হ্যাপেন্ড অন দ্যাট আইল্যান্ড এবং মোটামুটি ধরো 2010-2012 থেকে আজকে অবধি, দ্যাট ইজ 2024 অবধি, ওই আইল্যান্ডটা আস্তে আস্তে এমন একটা জায়গা হয়ে গেছে যে আইল্যান্ডটাকে ডেথ আইল্যান্ড বা মৃত্যুর দ্বীপ বলে জানা যায়। তার কারণ হচ্ছে যে এক নম্বর, ওই আইল্যান্ডে প্রচুর টুরিস্ট আসে, আর লট অফ টুরিস্ট, স্পেসিফিক্যালি যারা ব্যাকপ্যাকিং টুরিস্ট, মানে যারা বাজেটে ট্রাভেল করে, যারা অনেকগুলো জায়গা একসাথে দেখতে চায়, এরকম টুরিস্ট প্রচুর আসে। এবং এই যে মৃত্যুগুলো হয়েছে এগুলো তাদের মধ্যেই হয়েছে। যারা মারা গেছেন তারা কেউ লোকাল নন, তারা সবাই টুরিস্ট। দ্যাট ইজ দ্য আই উড সে দ্য স্ক্যারি পার্ট। যারা ওখানে মারা গেছেন মানে আনন্যাচারালি, তারা কেউই থাই নন, বা মানে কেউই নট ফ্রম দ্যাট প্লেস, সরি, তারা সকলেই টুরিস্ট। এবার 2010 বা 12 আগে এই ঘটনা ঘটেছে কিনা, নিশ্চয়ই ঘটেছে। সেরকমও মানে আইল্যান্ডের লোকেরা সেরকম কথাও বলে যে তার আগে থেকেই টুরিস্টদের সাথে এরকম হচ্ছে এখানে। কিন্তু সোশ্যাল মিডিয়ার রিচ বা সোশ্যাল মিডিয়া আজকে যে জায়গায় আছে সেরকম তো 2010-এর আগে ওরকম অতটা ছিল না। মোটামুটি 2012-র পরেই সোশ্যাল মিডিয়ার রিচ এতটা হয়েছে যে যেখানে ধরো অল অফ দিস ইজ পসিবল, যেরকম আমি তোমাদের সাথে ভিডিওতে গল্প বলছি। সো এনিওয়ে, আমি সবগুলো ঘটনা বা যাদের সাথে হয়েছে সব তো বলতে পারবো না। তোমাদের কতগুলো ইন্টারন্যাশনালি নোন কেসের কথা বলবো এই আইল্যান্ডের, এবং কিরকম কি ব্যাপার হয়েছিল সেই নিয়ে তোমাদেরকে জানাবো। সো আমরা 2012-তে পরে যাব, আগে আমরা 2014-তে চলে আসি। 2014-তে একটা সেন্সেশনাল কেস হয়েছিল, একটা গ্রুসাম সেন্সেশনাল কেস কোটাওতে হয়েছিল। এবং যারা এর শিকার হয়েছিলেন বা যারা মারা গেছিলেন তারা দুজনেই
খুবই ইয়াং ব্যাকপ্যাকার্স, দুজনেরই 23 বছর বয়স। মেয়েটার নাম ছিল অ্যানা উইথরিচ এবং তার যে বন্ধু ছিল তার নাম ছিল ডেভিড মিলার। এরা দুজনেই ইউনাইটেড কিংডম থেকে কোটাও মানে থাইল্যান্ড এবং দেয়ার আফটার কোটাওতে বেড়াতে এসেছিলেন। এবং অ্যানা সবে পোস্ট গ্রাজুয়েশন করতে ঢুকেছিল এসএক্স কলেজে, এবং ডেভিড মিলার একটা স্কলারশিপ পেয়েছিল এবং সে একটা কোম্পানির সাথে কাজ করতে শুরু করার কথা ছিল। এই তার আগে তারা দুজনেই চিন্তা করেছিলেন যে ওয়াই ডোন্ট উই গো ফর আ হলিডে, যেরকম আমরা মনে করি এরকম তারা একটা ব্যাকপ্যাকিং হলিডে তাদের নিজস্ব বন্ধু বান্ধবদের সাথে এসেছিলেন। এখানে তোমাদের বলে রাখি যে অ্যানা উইথরিচ এবং ডেভিড মিলার কিন্তু দুজনে একসাথে কোটাওতে আসেনি, তারা আলাদা আলাদা নিজেদের গ্রুপ অফ ফ্রেন্ডসদের সাথে এসেছিলেন। এবং ব্যাংককে তারা একই সময় এসেছে কিন্তু তাদের দেখা হয়নি, তাদের কোটাওতে গিয়ে দেখা হয়েছে। তার কারণ হচ্ছে যে যে হোটেলে বা যে বাংলো মতন, যে একটা ছোট গেস্ট হাউস মতন, মানে কোটাওতে বিশাল বিশাল কোনো হোটেলস বা ওরকম বাংলো নেই। তার কারণ হচ্ছে দ্য হোল আইল্যান্ড ইজ অ্যাবাউট 8 স্কোয়ার কিলোমিটার্স, ঠিক আছে, মানে খুবই ছোট একটা জায়গা, বুঝতেই পারছো। তো সেখানে কত মানে এবং জায়গাটা খুব একটু হিলি বা পাথুরে, মানে অনেক পাথর রক্স আছে, পাথর না রক্স আছে, বড় বড় রক্স আছে বিচের উপরে। সো ইটস নট দ্য নর্মাল কাইন্ড অফ সমুদ্রের কি বলে সমুদ্রের ধার যেটা আমরা হয়তো দীঘা বা পুরী বা গোয়াতে দেখি। অনেকটা এই দ্বীপটার সাথে মানে এই বিচটার সঙ্গে আমি বলতে পারি পন্ডিচেরি বিচের কিছু মিল আছে, আন্দামান নিকোবর যেগুলো লাক্ষাদ্বীপের যে বিচগুলো আছে তার সাথে মিল আছে। তো যাই হোক ওরা কোটাওতে পৌঁছায় এবং as luck would have it they were staying in the same guest house হোটেল যাই বলো সেখানে থাকছিল। এবার সমবয়সী প্রায় 6-7 জন লোকের একসাথে দেখা হয়েছে। ওরা একটা মেয়েদের গ্রুপে এসেছিল, অ্যানা উইথরিচ, এবং ডেভিড মিলার একটা ছেলেদের গ্রুপে এসেছিল। তো এদের সকলের সাথে একটা জানা পরিচয় হয়ে যায়, কারণ তারা সবাই ইউকে থেকে এসছে, মোটামুটি কাছাকাছি জায়গায় থাকে, চেনাশোনা আছে, মানে জায়গাটা তারা চেনে। ইটস লাইক ইউনো ইফ ইউ আর ফ্রম ইন্ডিয়া বাট নট নেসেসারিলি সবাই কলকাতা থেকে, সবাই দিল্লি থেকে নয়, বাট সবাই মিলিয়ে মিশিয়ে যদি একটা কোথাও দেখা হয় একটা তো সিমিলার ব্যাপার থাকবে। যাই হোক এরা মানে একদিন দুদিনের মধ্যে এদের সাথে নিজেদের এই দুটো গ্রুপ একদম পুরো বন্ধু হয়ে যায় এবং তারাই ঘুরে মানে ওরা গ্রুপেই ঘুরে বেড়াচ্ছিল, এখানে ওখানে যাচ্ছিল। এবার তোমাদেরকে বলে রাখি যে বেসিক্যালি দেখো এরা তো এখানে বেড়াতে গেছে, সো কোটাওতে টেম্পলস আছে কিন্তু এরা টেম্পলস দেখতে যায়নি। বেসিক্যালি এরা যায় এখানে you know to have fun, so that also means they drink and কিছু ড্রাগসও হয়, ড্রাগসও চলে এখানে। মানে আমি খারাপ ভালো কিছু বলতে চাই না, আমি শুধু বলতে চাই যেটা হয় সেটা তোমাদেরকে বলছি। একটা বেসিক্যালি একটা যাকে বলে তোমাদের বাঁধন ছেঁড়া লাইফ যদি তুমি 4-5 দিন থাকতে চাও বা এনজয় করতে চাও, কোটাও is a place to do that. Okay, again nothing wrong, nothing bad, it's just your choice. তুমি যদি এরকম ভাবে এনজয় করতে চাও দ্যাট ইজ তুমি করতে চাইতেই পারো। সো এরা বাচ্চা ছেলে মেয়ে, তো দে ওয়ার হ্যাভিং আ লট অফ ফান। এরকম করতে করতে মানে চলে আসে একটা দিন, মানে 2014 এটা তোমার সেকেন্ড হাফে নভেম্বর মাস নাগাদ চলে আসে একটা সময় যেদিনকে মানে এই সঙ্গে থাকতে থাকতে একটা ওদের বন্ধুরা এটাও বুঝেছিল যে অ্যানা উইথরিচ আর ডেভিড মিলার নিজেদেরকে পছন্দ করতে শুরু করেছে, মানে দে হ্যাভ স্টার্টেড লাইকিং ইচ আদার। সো বন্ধুরা ওদেরকে একটু সময় দিত, জায়গা দিত, ইউনো দে ওয়ার লাইক আ কাপল। সো ওরা সেদিনকে কি করে, সেদিনকে রাত্রিবেলা বেশ অনেক রাত্রির পর্যন্ত বন্ধুদের সাথে ঘোরাফেরা করে এবং বন্ধুদের সাথে ঘোরাফেরা করে মানে একটা রেস্টুরেন্ট বা বার থেকে অন্য বারে যায়। প্রায় রাতে 2-2-2:30 সময় ওরা ঠিক করে যে বাড়ি ফিরবে বা যেখানে থাকছিল সেখানে ফিরবে, এবং সেই সময় অ্যানা এবং ডেভিড ঠিক করে যে ওরা একটু পরে আসবে, মানে ওরা একটু বিচে হেঁটে তারপরে ফিরবে। এবার
যেখানে ওরা হাঁটতে গেছিল সেখান থেকে ওদের যে জায়গাটাতে ওরা ছিল সেটা মানে একদম 30-40 মিটার্স এর মধ্যে, মানে 30-40 মিটার্স মানে বুঝতে পারছো তো, মানে তোমার ঘরটা এখানে আর তোমার প্র্যাকটিক্যালি মানে তোমরা যেখানে বসে আছো সেখান থেকে হয়তো তোমাদের বাড়ির এক প্রান্ত থেকে আর একটু দূরে গেলেই 30-40 মিটার্স হয়ে যাবে, বা তার বেশিও হতে পারে। সো ইটস আ ভেরি স্মল ডিস্টেন্স। যাই হোক, ওরা বন্ধুরা যে যার মতন গিয়ে শুয়ে পড়ে। ওরা কেউ এক্সপেক্ট করেনি যে অ্যানা এবং ডেভিড হয়তো এত তাড়াতাড়ি ফেরত আসবে, বিকজ দে আর কাপল, দে হ্যাভ গন আউট। হাউএভার পরের দিন সকালবেলা 5:30টার সময়, এটা যখন হয়েছে তখন 2:30-3 বাজে, যখন অ্যানা এবং ডেভিড বলেছে ওরা হেঁটে ফিরবে, এবং তারই 2-2.5 ঘন্টা বাদে মানে 5:30টা নাগাদ ওদের ঘুম ভেঙে যায় দুম 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 আওয়াজে, যে হোটেলের লোকেরা ওদেরকে ডেকে তুলছে। তার কারণ হচ্ছে যে সকালবেলা 5টার সময় একজন আসে, যে ওই ওরা যেখানে ছিল সেই বিচটার নাম হচ্ছে সাইরি বিচ, সেই বিচটা ক্লিন করতে লোকজন আসে। কারণ দেখো সারা রাত্রির এইসব হুল্লোড় পার্টি এক্সেট্রা এক্সেট্রা চলে, তো সেই জন্য সকালবেলা 2-3 লোক আসে ওই পুরো জায়গাটাকে, সমুদ্রের তীরটা, মানে সমুদ্রের তীরই তো বলে, সেটাকে খালি করতে, সি বিচটাকে পরিষ্কার করতে, যা যা পড়ে আছে বোতল এই হ্যানা ত্যানা সেগুলো করতে এসে, যে মেয়েটা একটা দিকে কাজ করছিল, সে এই একটা বিভৎস একটা জিনিস দেখতে পায়। কি দেখতে পায়? যে বালির মধ্যে একটি মেয়ে, তার গায়ে কোনো মানে তার নিম্নাঙ্গে কোনো জামা কাপড় ছিল না, শুধু একটা শার্ট ছিল তার গায়ে। সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, এবং তাকে দেখে বোঝা যাচ্ছে যে সে মারা গেছে, এবং তার সাথে খুবই মানে জঘন্যতম কাজ হয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবং তার একটু আগে, মানে তার থেকে একটু আগে জলের মধ্যে মানে মুখটা জলের মধ্যে অবস্থায় একটি ছেলে পড়ে আছে। এই মেয়েটার তো হাত পা ঠান্ডা হয়ে যায় এই দেখে, সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে গিয়ে যে ওই হোটেলগুলোর যে ম্যানেজার বা মালিক, তাকে গিয়ে ডেকে নিয়ে এসছেন। সে এসে দেখেছে, এবং তারপরে ওদের ওখানে কতজন লোক থাকে, যে কজন ছিল তাদের মধ্যে সবাইকে ডেকে এনেছে আইডেন্টিফিকেশনের জন্য, এবং আইডেন্টিফাই করা গেছে যে মেয়েটি হচ্ছে অ্যানা ওয়েদারিজ এবং ছেলেটি হচ্ছে ডেভিড মিলার। বডির কাছাকাছি একটা যাকে আমরা বাংলা ভাষায় কোদাল বলি সেটা পাওয়া গেছে, এবং একটি ব্যাট পাওয়া গেছিল, এবং বোঝাই যাচ্ছে যে এই দুটো দিয়েই এদেরকে মারা হয়েছে। এবং মানে বেশ মানে এমন ভাবে মারা হয়েছে যে মাথা, চোখ, নাক, মুখ, এই তোমার জ, এগুলো সব ডেভিডের ভেঙে গেছিল, দে ওয়্যার অল ব্রোকেন। এবং অ্যানার চোখ এবং মাথাতে প্রচন্ড একটা আঘাত হয়েছিল, মানে সেই আঘাতে যে অ্যানা মারা গেছিল কি অজ্ঞান হয়ে গেছিল সেটা বলা মুশকিল। এবং তারপরে তার সাথে মানে তার সাথে অ্যাসল্ট হয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে যে তোমাদের বলেছি যে দ্বীপটা খুবই ছোট, ওখানে মাত্র 6টা পুলিশ অফিসার আছে, এবং 6টা পুলিশ অফিসার এই মার্ডার ওদের মাথার ওপর দিয়ে চলে যাচ্ছিল। মানে এই কেসে এত ভুল হয়েছে, এত ভুল কাজ হয়েছে, যে জায়গাটা ভালো করে ওরা, মানে আমাদের যেরকম আমরা এবার দেখলাম কলকাতাতে যা হলো আরজি কর কেসে, এক্স্যাক্টলি তাই হয়েছিল, যে কোনো এভিডেন্স রাখা হয়নি ঠিক মতন, কোনো এভিডেন্স ঠিক মতন দেখা হয়নি, এবং কোটাও দ্বীপটি, কোটাও আইল্যান্ড ব্যাংকক থেকে 250 কিলোমিটার দূরে। আর যা আসার জন্য একমাত্র তোমাকে জাহাজে করে আসতে হবে, মানে ইউ হ্যাভ টু কাম বাই আ বোট অর ফেরি শিপ, এরকম ধরনের ব্যাপার, মানে কোনো ফ্লেনের ব্যাপার নেই, কোনো ট্রেনের ব্যাপার নেই। তো এরকম না যে বললাম আর কোটাও পৌঁছে গেলাম এরকম একটা ব্যাপার, বা কোটাও থেকে বেরোলাম আর ব্যাংকক পৌঁছে গেলাম এরকম নয়। তো বুঝতেই পারছো যে দ্যাট ইজ আ রিমোটনেস টু দ্য প্লেস। সো মানে বিতিকিচ্ছিরি একটা ইনভেস্টিগেশন হয়েছিল, এবং ইনভেস্টিগেশন করে যেহেতু গোটা জিনিসটা প্রচন্ড একটা মিডিয়া কাভারেজ, মানে আগুনের মতন খবরটা ছড়িয়ে পড়েছিল, সেহেতু ওরা মানে
তাড়াহুড়ো করে ব্যাংকক থেকে 40 জন 50 জন পুলিশওয়ালা চলে আসে এবং থাই রয়্যাল পুলিশ চলে আসে, তার বড় বড় অফিসাররা চলে আসে, এসে মানে দে ডিডন্ট নো হোয়াট টু ডু। অ্যান্ড মানে আইল্যান্ডটা এতই ছোট যে বডি প্রিজার্ভ করে রাখার মতন ওদের জায়গা ছিল না। মানে একটা রানিং হসপিটাল যেটা হয়, that island did not have that. The island possibly still does not have a running hospital. তার মানে সেখানে কোনো বডি প্রেজার্ভেশনের কোনো জায়গা ছিল না। There was no place to keep the body in cold storage. বুঝতেই পারছো যে ব্যাংকক বা সরি কোটাও is like Thailand is a warm place. It's a tropical island. তো সেখানে তুমি যদি কোনো ডেড বডিকে বেশিক্ষণ রেখে দাও, দ্যাট উইল মানে সেটা খারাপ হয়ে যাবে, তার এভিডেন্স সব নষ্ট হয়ে যাবে। তো ওরা কি করেছিল যে মানে যাতে বডি মানে খারাপ না হয়ে যায় সেই জন্য ওরা আর একটা স্টেপ আগে গিয়ে বডি এমবাম করে ফেলেছিল। এবং বডি এমবাম করা মানেই বডির থেকে যা যা এভিডেন্স আছে সব মোটামুটি বেরিয়ে গেছিল, যতটুকু যা ওরা সিনে তুলেছিল এই পর্যন্ত। এবার বিশাল বড় একটা ইনভেস্টিগেশন শুরু হয় এবং থাই পুলিশ প্রথমে বলে যে এই কাজ কোনো থাই করতে পারে না, এই কাজ নিশ্চয়ই কোনো ট্যুরিস্ট মানে যারা ছিলেন ওখানে তারা অথবা যারা ওই আইল্যান্ডে কাজ করে তারা করেছে। এবার আইল্যান্ডে কারা কাজ করে এটা তোমাদেরকে বুঝতে হবে। কোটাও আইল্যান্ডে যারা কাজ করে তারা সবাই বার্মা থেকে আসে। এরা সকলেই ইলিগাল ইমিগ্রেন্টস বা মাইগ্রেন্টস। এরা বার্মা থেকে নৌকোতে করে কোটাও পৌঁছে যায়। কোটাও বার্মার খুব কাছে, বার্মা বা মিয়ানমার নিশ্চয়ই তোমরা নাম শুনেছো, ওখান থেকে আসে এবং তারা খুবই গরিব লোক। তারা কাজের সন্ধানে নিজেদের দেশ ছেড়ে এখানে এসছে। এখানে তাদের প্র্যাকটিক্যালি কোনো স্টেটাস নেই, না তাদের কোনো জমি জায়গা আছে, না তাদের কোনো মানে আগে পিছে কিছু নেই, তারা বাস এখানে থেকে কাজ করে। তো এদের ওপরে ওরা দোষ চাপাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার যারা টুরিস্ট ওখানে আছে তারা সব অন্যান্য দেশের লোকজন এবং মোস্টলি তারা ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে আসে। তাদের উপরে দোষ দেওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ তাদের এমবাসি আছে ইত্যাদি ইত্যাদি আছে। মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের কাজ করার জন্য কে আছে? সেরকম তো কেউ নেই। একজন ভদ্রলোক আছেন, তিনিও ব্যাংককে থাকেন, যেখান থেকে উনি মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের হেল্প করেন। যাই হোক, এই ঘচপচ ইনভেস্টিগেশনের মধ্যে ওরা তিনজন লোককে ধরে। তার কারণ হচ্ছে যে এই তিনজনকে ওরা ওই সাইডি বিচের কাছে বাইকে করে আসতে দেখেছিল এবং ওই সময়টাতে, যেই সময়টাতে এই ঘটনাটা মোটামুটি ঘটেছে বোঝা যাচ্ছে সেই সময়টাতে। সো তিনজনের নাম হচ্ছে মাও মাও, ওয়াইপিও আর জোলেন। তিনজনই বার্মিজ মাইগ্রেন্ট ওয়ার্কার। মাও মাও, ওয়াইপিও আর জোলেন। এর মধ্যে মাও মাও এর মানে কি বলবো অ্যালিবাই ছিল এবং মাও মাও ছাড়া পেয়ে যায়। তার কারণ হচ্ছে যে মাও মাও ওখানে নেমে চলে গেছিল কোথাও, তারও ওরা সিসিটিভি ক্যামেরাতে দেখতে পেয়েছে। ধরা পড়ে হচ্ছে ওয়াইপিও এবং জোলেন। এবার এই কেসটা এখনো পর্যন্ত ওয়াইপিও এবং জোলেন থাইল্যান্ডে কো সামুই বলে আর একটা জায়গা আছে যেখানে জেলে আছে এবং তারা বলে এসছে যে তারা এই কাজটি করেনি। তার কারণ হচ্ছে যে তাদেরকে খুব অত্যাচার করা হয়েছিল এবং সেই কারণে তারা বলেছে যে তারা খুন করেছে। হাউএভার গোটা কেসটাকে যেরকম ভাবে থাই পুলিশ সাজিয়েছিল এবং যা এভিডেন্স ওরা দিয়েছে, ওদের কাছে যেটুকু এভিডেন্স ছিল বলতে পারো, যা ওরা ডিএনএ স্যাম্পল নিয়েছিল তাতে নাকি ওদের কথা মতো যে এদের সাথে ডিএনএ স্যাম্পল হ্যাজ ম্যাচ, মানে জোলেন আর ওয়াইপিওর সাথে। এবং কেস চলে 2015 সালে কেস শুরু হয়। 2016 সালে ওয়াইপিও এবং জাওলিনের মৃত্যুদণ্ড দেওয়া হয় থাই রুলস এর আন্ডারে এবং ওরা কেস অবভিয়াসলি আপিল করে, যেরকম আমাদের এখানেও আপিল হয় ওদের ওখানেও আপিল আছে। বাট ওই আপিলে কিছুই হয়নি। তার কারণ হচ্ছে যে গোটা জিনিসটাই এমন ভাবে সাজানো হয়েছিল যে
মানে ডিফেন্সের কাছে এমন কোনো ডকুমেন্টস ছিল না যে এই দুজনকে বাঁচাতে পারে, এবং এদেরও টাকা পয়সা বেশি কিছু নেই, বুঝতেই পারছো, এরা ওখানে কাজ করতে গেছে। এবং মিয়ানমার did not take any responsibility for these two citizens of Myanmar. সো যাই হোক, এদেরকে জেল হয়ে যায়, কিন্তু ওরা অ্যাপিল করে, এবং 2020 সালে থাইল্যান্ড হ্যাজ আ রয়্যাল ফ্যামিলি, থাইল্যান্ডের রাজা এবং রানী আছে, আই ডোন্ট নো ইফ ইউ গাইজ নো ইট অর নট, এবং সবকিছু ওখানে রয়্যাল থাই বলে বলা হয়, মানে অ্যাজ ইফ ইটস লাইক ইংল্যান্ড, যে monarchy is more ceremonial but it's still part of the government. So রাজার জন্মদিনে রাজা কয়েদিদের মাফ করে দেন, অনেক সময় ছেড়ে দেন, ইটস পার্ট অফ ওনার জন্মদিনে উনি এরকম মাঝে মাঝে করে থাকেন। 2020 সালে মহারাজার জন্মদিনে উনি জৌলিন এবং ওয়াইফিওকে মৃত্যুদণ্ড থেকে ছাড়িয়ে দেন এবং ওদের যাবজ্জীবন কারাদণ্ড করে দেন, যে ওরা মারা যাবে না, কিন্তু ওরা জেলে থাকবে সারা জীবন। সো দ্যাট ওয়াজ দ্য মোস্ট সেন্সেশনাল কেস, যেটা কোটাওকে বলতে পারো ওয়ার্ল্ড ম্যাপে একদম পুরো ভরে দিয়েছিল। হাউএভার এই অ্যানা উইথরিজ এবং ডেভিড মিলার মারা যাওয়ার ঠিক 6 মাস আগে জানুয়ারি মাসে একটি ফ্যামিলি আগেন ফ্রম ইউনাইটেড কিংডম কোটাওতে গিয়ে তাদের এক ছেলেকে, যার নাম ছিল নিক পিয়ারসন, তাকে ওরকম অদ্ভুতভাবে সে মৃত অবস্থায় পায়। নিক পিয়ারসন তার বাবা মা এবং ভাইয়ের সাথে, ভাই বা দাদার সাথে নিউ ইয়ার সেলিব্রেট করতে কোটাওতে গেছিল, এবং নিক পিয়ারসন প্রথমবার কোটাওতে যায়নি, নিক পিয়ারসন 3 নম্বর বা 4 নম্বর বার কোটাওতে যাচ্ছিল, এবং সে বাবা মাকে নিয়ে যেতে চেয়েছিল ওখানে। এবং একদিন রাত্রিবেলা ওরা খাওয়া দাওয়া করে ফেরত এসছে, ওর বাবা মা ওকে দেখেছে, ও ঘরে ঢুকেছে, শুয়েছে, পরের দিন সকালবেলা উঠে ওকে 50 ফুট নিচে জলের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেছিল। কি করে ও মারা গেল, কি করে কখনো ঘর থেকে বেরোলো, কি হয়েছিল, ওর বাবা মা আজ পর্যন্ত জানে না। থাই পুলিশ হ্যাজ ক্লোজ দিস কেস অ্যাজ আ সুইসাইড। নিকের সুইসাইড করার কোনো there was no reason। ও ওখানে বাবা মার সাথে বেড়াতে গেছিল, নিউ ইয়ার সেলিব্রেট করতে গেছিল, এবং there was no apparent reason why হঠাৎ উঠে, ও মানে বললাম না তোমাকে তোমাদেরকে যে জায়গাটা হিলি, হঠাৎ ওরকম সব লাফিয়ে ঝাঁপিয়ে ও হঠাৎ সুইসাইড কেন করতে যাবে। বাট ওরা কোনো উত্তর পায়নি এটার, এবং কেস ক্লোজ হয়ে গেছে, দে কান্ট ডু এনিথিং। ওরা নিকের বডি অবভিয়াসলি ইউকেতে নিয়ে এসে তার একটা সাইন্টিফিক ফরেন্সিক করেছিল, কিন্তু ততদিনে যতটুকু পাওয়া গেছে তাতে কোনো কনক্লুসিভ কিছু বোঝা যায়নি। অ্যাক্সিডেন্টাল ডেথ বোঝা গেছে, বাট কোনো কনক্লুসিভ কিছু পাওয়া যায়নি। নিকের মা বলছে যে ওনার একটা সন্দেহ আছে যে নিক একটা লোকাল মেয়ের সাথে একটা সম্পর্ক তার হয়েছিল, এবং ওখানকার যারা লোকাল ছিল তারা ওনার ছেলেকে 1-2 বার ধমকেছিল যে ডোন্ট ডু দিস, মানে আমাদের লোকাল মেয়েদের সাথে তোমরা সম্পর্ক করবে না। ওনার ধারণা হচ্ছে যে দিস ইজ রিলেটেড টু দ্যাট, বাট থাই পুলিশ এটাকে কমপ্লিটলি এবং টোটালি বেসলেস বলেছে, রাইট। এবার আমরা 2012-তে যাই, যেখান থেকে প্রথম এই ঘটনাগুলো জানা যাচ্ছিল। 2012-তে এক মিনিট ওয়েট করো, 2012-তে একজন ভদ্রলোক ওখানে গেছিলেন, তার নাম হচ্ছে গেল ওয়ার্নার। তিনি ওখানে থাকতেন এবং মানে বেশ কিছুদিন ছিলেন, মানে হলিডে ওয়াজ নট ফর 3-4 দিন, উনি প্রায় 1-1.5 মাস মতন ওখানে ছিলেন। এবং একটা সময় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু দ্যাট ওয়াজ লাইক উনি একটা বাইক নিয়ে চলতেন, সেই বাইকের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বোঝা যায়, কিন্তু তার ওনার ফোন বা ওনার ওয়ালেট বা ওনার কোনো আইডেন্টিফিকেশন কার্ড এবং ওনার কিছু জিনিস ছিল যেরকম আংটি, গলার মালা,
করার কোনো একটা কিছু নেক পিস ছিল, সেগুলো কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। সো ওয়াজ ইট আ মার্ডার, ওয়াজ ইট আ অ্যাক্সিডেন্ট, হোয়াট ইজ মানে চুরি চামারির কেস, কেউ জানে না। দিস ওয়াজ ওয়ান অফ দেম, যেটা ওরা জানতে পেরেছে। এবার 2015-তে আমি বললাম তোমাদেরকে যে যখন কেস চলছে ওই ওয়াইপিও আর জোলিনের আগেনস্ট দ্য ডেথ অফ অ্যানা উইথরিজ অ্যান্ড ডেভিড মিলার, সেই সময় তিনখানা অলরেডি এরকম মানে অ্যাক্সিডেন্টাল ডেথ ওখানে হয়। প্রথম হয় হচ্ছে একজন ফ্রেঞ্চ ভদ্রলোক দিমিত্রি ভনস বলে, তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। থাই পুলিশ বলে যে সে গলায় দড়ি দিয়েছে, which was a fact that সে গলায় দড়ি দিয়েছিল, বাট স্ট্রেঞ্জলি তার দুটো হাত পেছনে বাঁধা ছিল, মানে তার হাত দুটো পেছনে বাঁধা ছিল, খুব সোজা, খুব শক্ত করে না, কিন্তু হাত বাঁধা ছিল পেছনে। তো থাই পুলিশ বলেছে যে ও নিজেই নিজের হাত বেঁধেছে এবং নিজে একটা হাত খুলে গলায় দড়ি পড়েছে, তারপরে আর একটা হাত ঢুকিয়ে নিয়ে টুল থেকে লাফিয়ে পড়েছে। This was their explanation. No further inquiry was done. This is 2015. মানে 2014-এ তোমাদের তিনটে কেস বললাম, 2015. The next was a girl called Christina Ansley. সেও ইউকে থেকে। ক্রিস্টিনা অ্যানসলে অ্যানা ওয়েদাররিজ এবং ডেভিড মিলারকে চিনত না, কিন্তু তাদের কথা শোনার পরে ওর একটা কৌতূহল হয়েছিল কোটাও যাওয়ার জন্য, এবং কোটাও আসার 15 দিন বাদে ক্রিস্টিনাকে মৃত অবস্থায় ঘরে পাওয়া যায়। কারণ বলা হয় যে ক্রিস্টিনা প্রচন্ড মানে ড্রিঙ্ক করেছিল, এবং আর একটা হচ্ছে যে ওর একটা ব্রঙ্কিয়াল ইনফেকশন হয়েছিল, মানে একটা মানে কোনো একটা কারণে ওর লাংস এফেক্টেড ছিল, এবং ও যে লাংসের জন্য যে ওষুধটা খাচ্ছিল এবং যেটা ও ড্রিঙ্ক করেছিল, দুটো কোনো কারণে ডিড নট মিক্স উইথ ইচ আদার অ্যান্ড শি ওয়াজ কাইন্ড অফ পয়জনড, মানে সামওয়াট পয়জনড। আমি সামওয়াট বলছি কারণ এটাকেও সুইসাইড বা অ্যাক্সিডেন্টাল ডেথ বা নেগলিজেন্ট ডেথ বলে থাই পুলিশ কেস বন্ধ করে দিয়েছিল। ক্রিস্টিনা অ্যানসলের বাবা মাও কিছু করতে পারেনি। The next one in 2015, একজন রাশিয়ান ভদ্রমহিলা ভ্যালেন্টিনা নোভাস্কোশা বলে একজন ভদ্রমহিলা ওখান থেকে মানে এই জায়গাটা থেকে অদৃশ্য হয়ে যান বা হারিয়ে যান, বা ওনাকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। উনি বেঁচে আছেন না মারা গেছেন কেউ জানে না। বলেছি তোমাদেরকে যে এই আইল্যান্ডে আসতে গেলে শুধু নৌকা করে আসতে হয় এবং নৌকা করে যেতে হয়, সেজন্য বুঝতেই পারছো there is lot of people who will know if she has left, if she has not left. তারা সত্যি কথা বলছে বা মিথ্যে কথা বলছে I don't know, but ভ্যালেন্টিনাকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। 2016-তেও এরকম অনেকগুলো কেস হয়েছে। 2017-তে অ্যালিস আলমহারা বলে একজন ভদ্রমহিলা, যিনি মানে ইউরোপিয়ান কোন একটা কান্ট্রি থেকে এসেছিলেন, খুব সম্ভবত বেলজিয়াম থেকে এসেছিলেন, তাকে এরকম গলায় দড়ি দেওয়া অবস্থায় পাওয়া যায়। একটা অদ্ভুত ব্যাপারে তার হাতও পেছনে বাঁধা ছিল। একটা রেকর্ডিং আছে এটার মধ্যে যে যারা মারা গেছে এরকম গলায় দড়ি দিয়ে যাদেরকে পাওয়া গেছে তাদের অনেকেরই হাত পেছনে বাঁধা ছিল। সেটা কি করে সম্ভব, কি করে হয়েছে, আই ডোন্ট নো, আই এম জাস্ট টেলিং ইউ দ্য স্টোরি। 2018-তে ব্রেন্ট গস বলে একজন জার্মান ভদ্রলোক, যিনি আগে এখানে কিছুদিন ছিলেন এবং চলে গেছিলেন জার্মানিতে ফেরত, এবং সে 2018-তে ব্রেন্ট গস ফিরে আসেন, এবং তারপরে তাকে এরকম ভাবে মৃত অবস্থায় পাওয়া যায় আসার 2 দিনের মাথায়। তিনিও গলায় দড়ি দিয়েছিলেন এবং তার হাতও পেছনে বাঁধা ছিল। নাও আই এম নট সেইং দিস ইজ সামথিং, বাট পিপল যারা ওখানে আছে তারা বলেছে, মানে এরকম করে আমি বলতে পারি তোমাদেরকে অলমোস্ট 30-35 পিপল হ্যাভ ডাইড অন দিস আইল্যান্ড এন্ড অল অফ দেম আর টুরিস্ট, সবাই টুরিস্ট। একজন টুরিস্ট যে ওখান থেকে পালিয়ে গেছিল তার নাম হচ্ছে শন মেকেনা, যে ডেভিড মিলারকে চিনত। শন মেকেনা ইউকেতে ফেরত যাওয়ার পরে একটা অদ্ভুত কথা বলেছিল যে ওই আইল্যান্ডের যারা
যে ফ্যামিলিটা ওই আইল্যান্ডটা চালায়, মানে যাদের সমস্ত বিজনেস আছে, যারা ওই আইল্যান্ডে সব থেকে পুরনো বাসিন্দা, ওরা খানিকটা মাফিয়ার মতন এবং ওদের অনেক পাওয়ার। এবং সেই ফ্যামিলিটার নাম হচ্ছে তোমার, if I'm pronouncing it rightly, it's Totwitchian family. ও বলে, শন বলেছিল যে ওই টটউইচিয়ান ফ্যামিলি ওকে ভয় দেখিয়েছিল যে এই কেসে তোমাকে ফাঁসিয়ে দেওয়া হবে, তাই যদি হয় তুমি তার আগে চলে যাও, নাহলে তোমাকে আমরা এই কেসে ফাঁসিয়ে দেব, মেরে দেব। এবং ভয়ের চোটে শন ওখান থেকে পালিয়ে গেছিল এবং দেশে ফেরত চলে গেছিল। এবার শনের ওদের সাথে কোনো গন্ডগোল হয়েছিল কিনা সেটা কেউ জানে না, এইটা বলেছিল। এবং শন এটা বলেছিল যে তুমি নিজেই মরে যাও, ওরা নাকি বলেছিল শনকে যে তুমি নিজেই মরে যাও, গলায় দড়ি দিয়ে মরে যাও। এগুলো সব শোনা কথা, সেই জন্য আই ডোন্ট নো হাউ ট্রু অর হাউ ফলস দিস ইজ, বাট দিস ইজ হোয়াট কোটাও এর হিস্ট্রি হ্যাজ বিন। রিসেন্টলি 2021 কি 22-এ একজন ইন্ডিয়ান ফ্যামিলি, বাট দে আর লাইক এনআরআই ইন্ডিয়ান ফ্যামিলি, ওরা মালয়েশিয়াতে সেটেলড, একজন বড় হোটেলিয়ার, তার ওখানে হোটেল আছে রাকেশ্বর, আমি ওনার সারনেমটা বুঝতে পারিনি, রাকেশ্বর এবং আংশু, তাদের ছেলের সঙ্গে কোথাও যায় এবং সবকিছু ভালো চলার পরে 2-3 দিন ভালো চলার পরে রাকেশ্বর এবং আংশুকে সুইমিং পুলে মৃত অবস্থায় পাওয়া যায়। Again, there is no explanation. থাই পুলিশ বলেছে যে ওরা সুইমিং পুলে ডুবে গেছে। সুইমিং পুলে ডুবে গেছে এটার পসিবিলিটি কতটা আছে আই ডোন্ট নো, বিকজ আমি তো কোনোদিন কোথাও যাইনি এবং ওখানকার সুইমিং পুলটা কিরকম আমি জানি না। বাট আমি তোমাদের নর্মাল হোটেলের সুইমিং পুল বা নর্মাল হোটেল এরকম সুইমিং পুলের কথা তোমাদের বলতে পারি। সেখানে সবসময় একটা গার্ড থাকে, সেখানে সবসময় বলা থাকে যে কোথায় কতটা জল আছে, এবং কোনো সুইমিং পুলে 6 ফিটের বেশি জেনারেলি জল থাকে না। দ্যাট ইজ আ স্ট্যান্ডার্ড মেজার ইন আ নর্মাল হোটেল, তোমরা যেখানে যাবে। 6 ফিট ম্যাক্সিমাম 6.5 ফিট, মানে 6.5 ফিটের বেশি থাকে না। এবার তোমরা বলতে পারো হ্যাঁ 6.5 ফিট জল যদি থাকে বা 5 ফিট জল যদি থাকে, নিচে কেউ যদি ডুবে যায়, কেউ যদি সাঁতার না জানে, সে মারা যেতে পারে। ইট ইজ আ পসিবিলিটি, আই এম নট সেইং নো টু দ্যাট। বাট দুজন লোক একসাথে, ওরা যদি সাঁতার না জানতো, ওরা সুইমিং পুলে নেমেছিল কেন? এবং নামার পরপরই ওরা দুজনে একসাথে ডুবে গেল, কেউ দেখলো না, কেউ বাঁচানোর চেষ্টা করলো না। আই এম লিভিং দ্য কোয়েশ্চেন উইথ ইউ। সো আমার মনে হয় যে আই ডোন্ট নো এখানে কি মাফিয়া আছে, মাফিয়ার সাথে যদি তুমি লড়ে যাও বা কোনো কারণে তোমার সাথে যদি তাদের কোনো ঝগড়া ঝামেলা কিছু হয়, তাহলে পরে তুমি বেঁচে ফেরো না কোথাও থেকে। I have no idea. Do I want to go to Kotao? I don't think so. কি দরকার নিজের প্রাণের রিস্ক নেওয়ার বেড়াতে গিয়ে, বরঞ্চ ভালো জায়গায় গিয়ে একটু আরাম করে বেড়ানোই ভালো। সো এটা ছিল আমার প্রথম ঘটনা অ্যাবাউট দ্য ডেথ আইল্যান্ড। এবার তোমরা বলো কেমন লাগলো, আমি একটু তোমাদের কমেন্টস দেখছি। ওকে, আমি একটা হাই লিখি, তাহলে দেখছি আমার কমেন্টস গুলো আসছে না, তো আসছে না। ঠিক আছে রূপশ্রী, হ্যাঁ নিশ্চয়ই তুমি দেখে নিও পরে। হ্যাঁ দিদি, বিভৎসতা থেকেও আমার একটু ভীষণ অদ্ভুত লেগেছে। রাইট রাইট। হ্যালো ঈশানী, হাই প্রজ্ঞা। আচ্ছা তোমরা সবাই জানো নিশ্চয়ই প্রজ্ঞা ইজ কামিং অন সানডে, ওর প্রথম লাইভ, সেই জন্য প্লিজ সকলে রোববার দিনকে 9টার সময় করে ওর লাইভ শুনতে এসো। ওকে তনু হ্যালো, গীতাদি হ্যালো, শুভ সন্ধ্যা তন্দ্রা, অমৃতা, রীতা, শুভ সন্ধ্যা। ওকে, অদ্ভুত। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান। আমি নেক্সট গল্পতে চলে যাই। নেক্সট গল্পটা বলতেও একটু সময় লাগবে। আশা করি তোমাদের ভালো লেগেছে এই গল্পটা, মানে ভালো লেগেছে ইন দ্য সেন্স ভয় লেগেছে একটু,
আমার মনে হয় এইগুলো একটু ভূতের থেকেও বেশি ভয় লাগে আমার, জানো তো। মানে এটা কিরকম না অজানা একটা ব্যাপার, মানে কেন ওখানে বারবার এরকম হচ্ছে, এরকম চিন্তা করে। যাই হোক, সো লেট মি কাম টু দ্য নেক্সট স্টোরি। নেক্সট স্টোরি হ্যাপেন্স ইন কলকাতা। এবং এই কেসটা যখন হয়েছে তখন আমি কলকাতাতে ছিলাম। সো ইট ওয়াজ ভেরি স্কেরি। আমার মানে অরিজিনালি আমার বাবার যেখানে বাবাদের এবং মার যেখানে বাড়ি ছিল, এটা মানে আমার মামা বাড়ি এবং আমার বাবার বাড়ি প্র্যাকটিক্যালি পাশাপাশি, যেখানে ছিল সেই জায়গাটার নাম হচ্ছে মল রোড। তোমরা হয়তো অনেকেই শুনেছো জায়গাটার নাম। আজকে অবভিয়াসলি ওখানে গেলে আমি জায়গাটা চিনতে পারবো না, যখন আমি দেখেছিলাম তখন ওখানে শুধু বাংলোজ ছিল, এখন শুনেছি শুধু বড় বড় বিল্ডিংস হয়ে গেছে। তো মল রোডের কাছে একটা সিনেমা হল আছে, ছিল মৃণালিনী সিনেমা হল বলে। মৃণালিনী সিনেমা হল ইজ মাই চাইল্ডহুড ফার্স্ট সিনেমা হল বলতে পারো, যেখানে আমি বিনা টিকিটে মার সাথে গিয়ে সিনেমা দেখেছিলাম। নট বিকজ আই ওয়ান্টেড টু, বিকজ মাই মাদার ডিড নট হ্যাভ এনিবডি এলস আমাকে দেখার জন্য, সেই জন্য যেতে হয়েছিল। মৃণালিনী সিনেমা হলের সঙ্গে আমার একটা বলতে পারো একটা কানেকশন আছে। যাই হোক, সো এই ঘটনা হয়েছিল 1993-তে। 1993-তে দমদম এলাকায় একটা অস্বাভাবিক সাংঘাতিক বিভৎস ঘটনা হয়, এবং সেটা আই থিঙ্ক আমরা অনেকেই শুনেছি, তোমরা এখানে যারা আছো তারাও হয়তো শুনেছো। আমি যখন বলবো তোমাদের মনে পড়বে। ঘটনাটা এতই বিভৎস ছিল এবং এতই একটা অদ্ভুত ঘটনা ছিল তখনকার দিনের জন্যে, যে সকলেই খানিকটা কি বলবো ভয় পেয়েছিল। এবং এটা যেখানে হয়েছিল সেখানে আমার কিছু আত্মীয় স্বজন থাকতেন। সো আমি বলছি না যে আমি ফার্স্ট হ্যান্ড কোনো ডিটেলস তোমাদেরকে দিতে পারবো, বাট কিছুটা জিনিস ওদের কাছ থেকে যা শুনেছি তোমাদেরকে বলতে পারবো। এই ঘটনাটা হচ্ছে সজল বারুইকে নিয়ে। সজল বারুই 1993-র 22শে নভেম্বর ওই শুভম অ্যাপার্টমেন্টস বলে, অ্যাপার্টমেন্টস মৃণালিনী সিনেমার কাছে, এটা একটা 4 তলা বাড়ি মতন। তখন প্রথম সেই অ্যাপার্টমেন্টস আসছে, প্রথম ফ্ল্যাট হচ্ছে, সেই সময়কার ঘটনা। ওখানে মানে এটা কাগজে বেরোনোর আগে আমরা খবর পেয়েছিলাম এটা, যে একটা ছেলে যার নাম সজল বারুই, সে তার বাবা মা এবং মানে মা মানে সৎমা, বাবা সৎমা এবং তার বড় ভাইকে খুন করেছিল। He was 16 years old, maybe 16 and a half বলতে পারো, 16.5 বছর বয়স ছিল ছেলেটার। সো ওরা থাকতো 4 তলার উপরে। তো 4 তলার উপরে ওরা থাকতো, আর একটা ছেলে থাকতো, মানে ওদের ফ্যামিলিটা থাকতো সেই ফ্ল্যাটটাতে, ওদের ফ্যামিলিটা থাকতো এবং আরেকটা ছেলে থাকতো। সে 4 তলায় থাকতো কি 3 তলায় থাকতো আমি ঠিক ভুলে গেছি, কিন্তু সে ওদের কাছাকাছি থাকতো। এবং সে সকালবেলায়, এই ছেলেটি তোমার মানে শরীর চর্চা করতো এবং পুলিশের ট্রেনিং এর জন্য পরীক্ষা দিচ্ছিল। সো হি ওয়াজ ভেরি মাচ ইনটু ফিটনেস। সো সকালবেলা ছাদে যেত এক্সারসাইজ করার জন্য। তো সকালবেলা এরকম যখন ও এক্সারসাইজ করার জন্য উঠে এসছে, তখন ও ওই ফ্ল্যাটটা থেকে, মানে একটা ফ্ল্যাট থেকে আর্তনাদ, চিৎকার, কান্না কাটি, এরকম ধরনের অদ্ভুত আওয়াজ, কিন্তু পরিষ্কার আওয়াজ নয়। মানে ওর প্রথমে এই আওয়াজটা শুনে মনে হচ্ছিল যে কোনো জন্তু বা কোনো জন্তু হয়তো কোথাও আটকে গেছে, যেরকম একটা জান্তব চিৎকার করে জন্তুরা আটকে গেলে, যারা মানুষের মতো কথা বলতে পারে না, একটা আর্ত চিৎকার করে, সেরকম চিৎকার শুনতে পাচ্ছিল। তো তো অবাক হয়ে, ও জানতো যে এখানে বারুইরা থাকে এবং ও বারবার করে সবার নাম ধরে ডাকছিল, যে সজল, কাজল, মানে বাবার নাম বোধহয় সুবল, সকলের নাম ধরে ডাকছিল, কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছিল না, শুধু ওই আওয়াজটা বেড়ে যাচ্ছিল। এবার ও নিজের, মানে বুঝতেই পারছো তো, আজকালকার দিনের ফ্ল্যাট বাড়ির মতো নয়, তখনকার দিনেও লোকেদের ফ্ল্যাট বাড়িতেও লোকেদের সাথে কানেকশন ছিল। ও ওখানে সিঁড়ি থেকে দাঁড়িয়ে কাকা মামা জ্যাঠা বলে নিচে ডেকেছে, 4টে লোক আরও এসছে।
দরজা বাইরে থেকে বন্ধ, মানে হঠাৎ ও রিয়েলাইজ করেছে যে বারুইদের বাড়ির দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল, ভেতর থেকে বন্ধ ছিল না, বাইরে থেকে কেউ তালা দিয়ে গেছে। সো তো প্রচন্ড ঘাবড়ে টাবড়ে গিয়ে তোরা কি করবে করবে ভেবে, ওরা একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন, উনি বলেছেন যে না না আমাদের এটা ভাঙা ঠিক হবে না, আগে থানায় খবর দেওয়া হোক, তারপরে আমরা এটা করব। তো দৌড়ে গিয়ে দমদম থানা থেকে একটি কাউকে ডেকে নিয়ে আসা হয়েছে এবং তার সাহায্যে ওরা দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে যে বসবার ঘরে একটা সাংঘাতিক দৃশ্য। ওই সজল বারুই চেয়ারের সাথে আষ্টে পিষ্টে তাকে বেঁধে রাখা হয়েছে, তার মুখ চোখ নাক মুখ সবকিছু ঢাকা, এবং তার কিছুটা মানে তার সে যেখানে যেখানে চেয়ারে বাঁধা তার খানিকটা আগে গিয়ে একটা চেয়ারে বাঁধা অবস্থায় পাওয়া যায় তার সৎ মাকে, যার নাম নিয়তি বারুই। তার মানে মানে তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তাকে খুব অত্যাচার করা হয়েছে, তাকে মারা হয়েছে, তার সব মানে তারপরে তারপরে তাকে খুন করা হয়েছে। সো কিছু লোক তখন পুলিশের মানে তখন বুঝতেই পারছো যে এরকম না যে অনেক লোকজন এসছে অনেক কিছু হচ্ছে। পুলিশের লোক এসে কিছু লোক বলেছে যে ওকে সজলকে খুলতে বলেছে, সজল তো ওরকম বাঁধা অবস্থায় আছে, তো সজলকে খুলতে বলেছে এবং পুলিশের লোক ভেতরে ঢুকে গেছে এবং ভেতরে ঢুকে গিয়ে প্রথম ঘরটাতে তারা ওই সুবল বারুই মানে সজলের বাবাকে মাটিতে মৃত অবস্থায় পায়, তার হাত পা বাঁধা ছিল এবং তাকে অ্যাটলিস্ট কিছু না হলেও 20 বার কোনো যন্ত্র দিয়ে মানে কোনো চাকু দিয়ে বা ছুরি দিয়ে বা কিছু দিয়ে খুন করা হয়েছিল নির্মম ভাবে। তার পাশের ঘরে তারা পায় সজলের দাদা কাজল বারুইকে, তারও ওরকম নির্মম ভাবে তাকে মারা হয়েছিল এবং তার শরীরে আরো বেশি আঘাতের চিহ্ন ছিল তার বাবার এবং মার থেকে। তো প্রথম কদিন পুলিশ গোটা জিনিসটাকে বুঝতে পারেনি, তারা ভাবেইনি যে সজল বারুই এরকম একটা কাজ করে থাকতে পারে, কিন্তু আস্তে আস্তে তারা বুঝতে পারে যে এই ঘটনাতে যেখানে মানে সজল বারুই বলেছিল যে 5 জন কি 7 জন লোক বাড়িতে ঢুকে আসে এবং তারা এই কাজ করে এবং তারা পাঞ্জাবের লোকজন, তারা পাঞ্জাবি, তারা বাঙালি নয়। কথা হচ্ছে যারা নির্মম ভাবে মা আর একটা ছেলে এবং বাবাকে খুন করেছে তারা সজল বারুইকে বাঁচিয়ে কেন রেখেছিল? সজল বারুই তো আফটার অল ওদের চেহারা দেখেছে, ওরা কিরকম দেখতে কিছু তো আন্দাজ আছে, তো একে কেন খুন করেনি? তাতে ও বলেছিল যে ও মাথায় চোট পেয়েছিল, মানে ওর গায়ে চোট ছিল, কিন্তু সজল বড়ুয়ার গায়ে হাত পায়ে চোট ছিল, যে ওরা ভেবেছিল ও নাকি মরে গেছে। এনিওয়ে ওটা ওর এক্সপ্লেনেশন ছিল। তো পুলিশ আস্তে আস্তে বুঝতে পারে এবং বুঝতে পারার পরে একটা 16.5 বছরের ছেলে তাকে জিজ্ঞেস করে এবং আস্তে আস্তে গোটা ঘটনাটা আনকভার হয়ে যায়। আনকভার হয়ে গিয়ে জানা যায় যে সজল বড়ুয়া তার 4টি আরো সহপাঠীর সঙ্গে মানে তারই বয়সী আরো 4টে ছেলের সঙ্গে মিলে তার বাবা মা এবং ভাইকে বা দাদাকে খুন করেছিল। তার কারণ কি? তার কারণটা একটু মানে একটু কি বলবো কমপ্লিকেটেড। সজল বারুইর বাবা সবল বারুই প্রথম মানে ওনার প্রথম স্ত্রী হচ্ছে নিয়তি বারুই, যে কাজলের মা, সজলের বড় দাদা, এবং একটা সময় সুবল বারুই তার প্রথম বউকে ছেড়ে দিয়ে আরেকটি মেয়ে মানে ভদ্রমহিলার সাথে তার একটি সম্পর্ক হয়, সেখান থেকে সজল বারুই তার ছেলে। কিন্তু সজলের যখন 8 বছর বয়স তখন সুবল বারুই সেই মাকে মানে সজলের মাকে, যার নাম ছিল মিনতি বারুই, তাকে ছেড়ে দেয় এবং ছেড়ে দিয়ে ছেলেকে নিয়ে তার প্রথম স্ত্রীর কাছে ফেরত চলে আসে। কেন ফেরত চলে আসে, কি ব্যাপার অত জানা যায়নি, বাট জেনারেলি বুঝতেই পারছো গোটা জিনিসটাই ওয়াজ ভেরি কমপ্লিকেটেড। মানে উনি দুটো সংসার চালাতে পারছিলেন না, সেই কারণে উনি যেদিকে পেয়েছেন সেদিকে চলে গেছেন। মানে এই ব্যাপারে বলবো ওনার কিছু দোষ ছিল, মানে খুন হয়ে যাওয়ার মতো দোষ ছিল না, বাট কিছুটা দোষ ছিল। এবং সজল বারুইর কথা মতন
সে 8 বছর বয়স থেকে তার মাকে কোনোদিন আর দেখেনি, মানে তার 8 বছর থেকে 16.5 বছর বয়স অব্দি মা কোনোদিন তার সাথে দেখা করতে আসেনি। এবং তার কথা মতন এবং তার যে বন্ধুরা ধরা পড়েছিল তাদের কথা মতন সুবল বারুই এবং নিয়তি বারুই এবং কাজল বারুই এরা সকলেই সজলের ওপরে প্রচুর অত্যাচার করত। এটা ওর কথা মতো। যারা পাশাপাশি লোকজন থাকতো তারা কিন্তু বলেছিল যে জেনারেল ঝগড়াঝাটি যেরকম বাড়িতে হয়, দুটো বাসন একসাথে থাকলে আওয়াজ হয়, 4টে লোক একসাথে থাকলে আওয়াজ হয়, সেরকম হতো। কোনো মানে ওরা সেরকম কিছু কোনোদিন শোনেনি যে মিনতি মানে নিয়তি ওকে বাড়ি থেকে বার করে দিয়েছে বা কাজল ওকে ধরে মারছে, এরকম কোনোদিন কেউ শোনেনি। এবং সজল বারুইর কাছে সবসময় টাকা পয়সা বেশ ভালোই থাকতো। তার মানে সুবল বারুই তার ছেলেকে পয়সা করে দিত, কারণ তখনকার দিনে 1993-তে এত তো লোকের হাত খরচার মতন পয়সা আজকের মতন ছিল না। তখন 200 টাকার অনেক বেশি একটা ভাব, মানে 200 টাকায় তুমি অনেক বেশি জিনিস কিনতে পারতে। এবার ওই বাড়িতে যারা থাকে এবং পাশাপাশি যারা থাকে তারা সবাই এই কথা বলেছে। সো দের ইজ নো রিজন, মানে আমি বলবো না দের ইজ নো রিজন, আমি বলবো যে হয়তো ওর মনে মনে একটা কোনো ব্যাপার ছিল যে মাকে ছেড়ে দিয়েছে সেই জন্যে, এবং ওর বন্ধুরা একদম স্টেড ফাস্ট ওর সাথে এই কাজ করেছে। যেদিনকে মানে 22 তারিখে এগুলো হয়েছে, 22 তারিখে সন্ধ্যেবেলা যখন সজল বাড়িতে ফিরে মার সাথে বা সৎমার সাথে বসে ওরা টিভি দেখছিল, তখন এর 4টে না 5টা বন্ধু বাড়িতে আসে এবং ওই অবস্থাতে টিভি দেখতে দেখতে অবস্থাতেই মাকে ওরা বেঁধে প্রথমে মাকে খুন করে ওরা অপেক্ষা করতে থাকে যে কাজল এবং মানে ওর বাবা যখন বাড়িতে ফিরবে, এবং যারা যখন বাড়িতে ফেরে তখন এদের বাকি দুজনকেও ওরা দুটো ঘরে নিয়ে গিয়ে খুন করে। এবং খুন করতে ওদের প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে গেছিল, মানে ধরো সন্ধ্যেবেলা 7টা থেকে প্রায় 10টা 10:30 অব্দি ওদের সময় লেগেছিল, বা 11টা অব্দি ওদের সময় লেগেছিল খুন করতে। খুন করার পরে, বিকজ অবভিয়াসলি এইসব কাজ করতে প্রচুর এনার্জি লাগে, গল্প বলতেও এনার্জি লাগে একটু, আমি চা না একটা অন্য জিনিস খেয়ে নি। ওরা ফ্রিজ খুলে যা জিনিস ছিল তা খায়, কিছু মিষ্টি ছিল সেগুলো খায়, বিস্কিট ছিল সেগুলো খায়, এবং সজল বারুই ওদেরকে বলে যে তোমরা একটা কাজ করো, যে ওরা মানে এইসব করার তার আগেই গ্লাভস, ছুরি, চাকু, কাঁচি সেগুলো কিনেছিল, মানে দিস ওয়াজ আ প্রিমেডিটেটেড মার্ডার্স। তো সেগুলোকে ওদেরকে বলে যে তোরা গিয়ে ভালো করে জল দিয়ে ধো এবং তারপরে সর্ষের তেল লাগা। ওর একটা আইডিয়া হয়েছিল যে সর্ষের তেল লাগালে ফরেন্সিকে এগুলো থেকে কিছু পাওয়া যাবে না। তো এই 5-6 মিলে গোটা মানে সমস্ত জিনিসগুলোকে ভালো করে, মানে সমস্ত শস্ত্রকে ভালো করে পরিষ্কার করে তাতে সর্ষের তেল লাগায়। এবং ওরা একটা কি হলিউডের সিনেমা দেখেছিল না কি দেখেছিল, তাতে যে খুনি সে খেয়ে ওখানে পয়সা রেখে গেছিল, মানে অ্যাজ ইফ হি ইজ ডুইং ইউ আ গ্রেট ফেভার, তোমাকে খুন করছে কিন্তু তোমার বাড়ির জিনিসও ফ্রিতে খাচ্ছে না। তো এরাও তাই করে, ওই মিষ্টি খাওয়ার পরে ওই টেবিলের ওপরে পয়সা রেখে যায় এবং সজলকে মারে এবং মেরে সজলকে বেঁধে রেখে যায়। আমাদের দেশে তখন নিয়ম ছিল যে আমাদের দেশে তখন 18 বছরের নিয়মটা ছিল না। নিয়ম ছিল যে 16 বছরের মানে কোনো ছেলে বা মেয়ে যদি এরকম ধরনের অপরাধ করে তাদের একটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন হতে পারে। এবং সজল এবং তার 5 বন্ধুরও এরকম হয়েছিল, কি বলে, পানিশমেন্ট হয়েছিল। কিন্তু তারপরে 2003 সালে, এটা 1993 কথা বলছি, 2003 সালে সজল মানে এরা জেলে যাওয়ার পরে, এই যে 5-6টা ছেলে এরা জেলে যাওয়ার পরে যারা ছিল জেলে তারা বলেছে যে এদেরকে দেখে বোঝা যায়নি যে এরা পানিশমেন্ট, মানে এরা জেল খাটছে, যেটা আমরা বলি যে জেলের ঘানি টানতে হবে বা জেলে গিয়ে তোমাকে পস্তাতে হবে,
এরা মোটেই সেরকম ছিল না, এরা টিভি দেখতো, খাবার খেত, হাসতো, খেলতো, মানে they were absolutely not bothered about what they have done. মানে কোনো রকম বলতে পারো মানে কোনো রকম গিল্ট ছিল না, they were guilt free of what they've done. they justified যে ওরা যা করেছে ঠিক করেছে। তো 2003 সালে সজল বারুই একটা মানে সজল বারুইর উকিল বলে যে ওর শরীর ভালো নেই, ওর কিডনি প্রবলেম হয়েছে, সেজন্য ওকে ডাক্তারখানায় মানে হসপিটালে ভর্তি করা দরকার। এবং যখন হসপিটালে ভর্তি করা হয়, এবং এই জেলে থাকতে থাকতে সজল বড়ুয়ার একটা গার্লফ্রেন্ডও হয়ে গেছিল। কি করে হয়েছিল আমায় জিজ্ঞেস করো না, বিকজ আই ডোন্ট নো। যাই হোক, সে গার্লফ্রেন্ডের থ্রুতে সজল বড়ুয়া হসপিটালে বিয়ার পার্টি করতো, এবং একদিন রাত্রিবেলা যে দুজন গার্ড ছিল ওকে দেখে রাখার জন্য, তাদেরকে বিয়ার পার্টিতে বিয়ার খাইয়ে, যার সাথে ঘুমের ওষুধ খাইয়ে সজল বড়ুয়া ওয়াকড আউট অফ দ্য হসপিটাল। কলকাতা থেকে সে পালিয়ে গিয়ে বম্বে চলে যায়, এবং বম্বেতে গিয়ে একজন মহিলাকে বিয়ে করে, এবং বিয়ে করার পরে তার 1-2 বছর বাদে সে ফেরত চলে আসে কলকাতাতে। কেন উই ডোন্ট নো। কলকাতাতে আসার পরে এক কুখ্যাত গুন্ডার সাথে তার ভাব হয়, এবং তার সাথে সে কাজ করতে শুরু করে। যখন পুলিশ মোটামুটি খবর পাচ্ছে যে ও কোথায় আছে, তখন সে মিদনাপুরে পালিয়ে যায়, ইন্দ্রাণীর বাড়ির দিকে, ইন্দ্রাণীর বাড়িতে না, আমার ইন্দ্রাণীর স্টেটে পালিয়ে যায়, সরি ইন্দ্রাণীর ডিস্ট্রিক্টে পালিয়ে যায়, এবং ওখানে আর একজন কুখ্যাত গুন্ডার সাথে সে কাজ করতে থাকে, নাম বদলে ফেলে, নিজের নাম বানিয়ে দেয় শেখ রাজু বলে, এবং মিদনাপুরে কাজ করতে মানে ওই অবশ্যই চুরি চামারি কাজ করছে, মানে তোমরা ভেবো না যে ক্ষেত খামারে কাজ করছে বা কোনো হোটেল বা কোনো জায়গায় প্রপার কাজ করছে। তো তারপরে ও ধরা পড়ে, এবং কোনো একটা মানে অবভিয়াসলি কোনো একটা ক্রাইম করে ধরা পড়ে, এবং ধরা পড়ে ওর 6 মাস জেল হয়। এবং ও ঠিক করে যে ও 6 মাস জেলটা 6 মাসের মতো কাটবে, কারণ কেউ তো জানে না যে ও হচ্ছে সজল বারুই, সবাই জানে ও শেখ রাজু, ও ওর মতন করে। বাট অ্যাজ লাক উড হ্যাভ ইট, 4 মাস জেল খাটার পরে জেলার বদলে যায় ওই জেলে, এবং যে জেলার আসে সে সজল বারুইকে চিনত। সজল বারুই যেরকম এক জেল থেকে এক জেলে গেছে, সেই জেলারও ট্রান্সফার হয়েছে, এবং তিনি খবর করে বের করেন যে এ হচ্ছে সজল বারুই। সো সজল বারুই গোজ ব্যাক টু যাবজ্জীবন কারাদণ্ড। তোমরা ভাববে গল্প এখানে শেষ হয়ে গেল, গল্প এখানে শেষ হয়নি। আমাদের দেশে 2000 সালে এই যে 16 বছরের যে মানে বয়স ছিল পানিশমেন্টের, সেটাকে ইয়ে করা হয়, চেঞ্জ করা হয়, চেঞ্জ করে সেটাকে 18 বছর করা হয়, যে 18 ইয়ার্স অর বিলো তে পানিশমেন্ট দেওয়া হবে, তার আগে কোনো পানিশমেন্ট দেওয়া হবে না। তো 2012 সালে, 2012 সালে বোধহয় 2010 কি 12 সালে, আমি ভুলে যাচ্ছি, সজল বারুই এটা কোর্টে নিয়ে আসে যে দেখুন আমি যখন এই ক্রাইমটা করেছিলাম তখন আমার বয়স ছিল 16.5 বছর, তো আপনাদের ল অনুযায়ী আমার 3 বছর মাত্র জেল খাটার কথা, সেখানে আমি এত বছর জেল খেটেছি, এবং আপনি আমাকে মাফ করে দিন। এবং যেহেতু ল হয়েছিল সেহেতু সজল বারু ছাড় পেয়ে যায়। 2010 কি 12 সালে সে জেল থেকে বেরিয়ে যায়, এবং জেল থেকে বেরিয়ে গিয়ে তারপরে সে আবার চুরি চামারি ডাকাতি খুন জখম করতে করতে সে আবার ধরা পড়ে, সে আবার জেলে যায়, এবং এই করে করে 2017 অবধি তার জেল খাটার বা জেলে থাকার একটা মোটামুটি সবাই জানে, মানে দের ইজ রেকর্ড। 2017 পর থেকে সজল বারুইকে জেলে অ্যাটলিস্ট আর দেখা যায়নি। সে বেঁচে আছে না মারা গেছে, তোমার আমার মধ্যে আছে না কোথাও আছে, কেউ জানে না।
কিন্তু এটা একটা অদ্ভুত চরিত্রের একটা গল্প, যেটা তখন শুনেও ভয় লেগেছিল এবং ভাবতেও ভয় লেগেছিল। এটা হয়েছিল 1993-তে, এবং তারপরে বললাম তো তোমাদেরকে যে 2017-র পরে সজল বড়ুয়া, সজল বারুই বেঁচে আছে না মরে গেছে, না সে কোথাও বাস করছে বা সে কি করছে, আর কোনো খবর নেই। So this was the other story that I wanted to bring to you guys. এবার তোমরা বলো কিরকম লাগলো আজকে গল্পগুলো, ভাল লাগলো না লাগলো না, একটু অন্যরকম বলেছি সেই জন্য জিজ্ঞেস করছি। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.